ঠিক তখনই তের আগের রেশটা কেটে গিয়ে বুক চিরে কান্না বেরিয়ে এলো। আমার খালি বুকে মুখ গুজে হামা করে কেঁদে দিল। আরে কাঁদছো কেন জান? তে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরলো। ওর নখ আমার পিঠে একটু বসে গেল, কিন্তু আমি কোনো শব্দ করলাম না। আমার অনেক ভয় লাগে। কিসের ভয় শোনা? আপনাকে যদি হারিয়ে ফেলি, কথাটা বলেই হামা করে আমার বুকে মুখ লুকিয়ে কেঁদে দিল। আরে পাগলি, হারাবে কেন? স্বয়ং আল্লাহ ছাড়া, মৃত্যু ছাড়া কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। আর আমার এত পিচ্ছের কিউট একটা বউ থাকতে আমি অন্য কারো কাছে কেন যাবো? হ্যাঁ, আমি পরম মায়ে জড়িয়ে ধরলাম তেকে, ঠোঁটে কিস করলাম, তেও আমাকে কিস ব্যাক করলো। 5 মিনিট ধরে আমরা দুজন এটাই করতে লাগলাম। আচ্ছা জান, এখন আমি অফিসে যাই। না, আমি আপনাকে কোথাও যেতে দেবো না। কেন জান? আজ আপনি সারাদিন আমার সাথে থাকবেন, আমি আপনাকে কোথাও যেতে দেবো না। আচ্ছা ঠিক আছে। সারাদিনে একবারও তে আমার কাছে এলো না, আমাকে তো অফিসে যেতে দিল না, বললো নাকি আজ সারাদিন আমার সাথে থাকবে। আর এখন কিনা ওর দেখাই মিলছে না। যাক, বেশ ভালোই হয়েছে। পাশে থাকলে তো পিচ্চিটাকে শুধু আদর করতে ইচ্ছেই করে। কখন যে আবার কি করে বসি কে জানে। ড্রয়িং রুমে তে আমার পাশে বসে গল্প করছিল। রহিমা খালাকে দিয়ে তেকে ডাক দেওয়ালাম। তেমনি ছোট সাহেব আপনাকে ডাকছেন। তে ভাবছে যাবে কি যাবে না, গেলে তো আবার জড়িয়ে ধরবেন, ছাড় দেবেন না বুড়ো সময়টা। কি রে তে, কি ভাবছিস? জেগে তোকে ডাকছে, যা। হ্যাঁ মা, যাচ্ছি। তে ধীরে ধীরে হেঁটে রুমের দিকে গেল। দরজা ফাঁক দিয়ে তাকিয়ে দেখলো কোথায় আছেন উনি। দরজা ঠেলে রুমে ঢুকতেই কার যেন ধাক্কা খেলোতে পড়ে যেতেই আমি ওকে ধরে ফেললাম। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর ওই মুখের দিকে। কি নিষ্পাপ বাচ্চা একটা চেহারা, এত কিউট আমার বউটা। তে আস্তে আস্তে চোখ খুলে বলল, উফ, আপনি? আর কেউ থাকবে নাকি? টেকে সোজা করে দাঁড় করিয়ে বললাম, হ্যাঁ, আমি তো ভেবেছিলাম অন্য কেউ থাকবে। মানে? আরে এভাবে তাকাচ্ছেন কেন? একটা কথা বলার ছিল। বলো। এভাবে এগিয়ে আসবে না প্লিজ, আমার ভয় করে। আমি হেসে ফেললাম। আচ্ছা ঠিক আছে, এবার বলো, আমাকে একটু ঘুরতে যাবে তুমি? আপনি কি করে বুঝলেন? জামাইরা সব সময় তাদের বউয়ের মনের কথা বুঝতে পারে। আপনি না অনেক ভালো, আপনাকে থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে, এবার যাও রেডি হয়ে আসো। আর শোনো, একটা শাড়ি পরো কেমন? তের মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল। মাথা নিচু করে বলল, আমি তো শাড়ি পরতে পারি না। সমস্যা নেই, আমি পরিয়ে দেব। না না, কোনো দরকার নেই, প্রতিবারের মতো আমি মার কাছ থেকে গিয়েই পরে নেব। আলমারি থেকে একটা গাঢ় মেরুন কালারের শাড়ি নিয়ে তাড়াতাড়ি বের হতে চাইলে আমিও সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। বউদের স্বামীদের কথা শুনতে হয়, তুমি জানো না? না আসলে, কোনো আসলে টাসলে নেই, আমি পরিয়ে দেবো বাস। তেকে একটা বুকে নিয়ে এলাম এবং গেটটা লক করে দিলাম। তে লজ্জায় মাথা নিচু করে রইল। শাড়ি পরিয়ে দিতে লাগলাম। তে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আমি ওর পেটের কাছে বসে কুচি ঠিক করতে লাগলাম। আমার উত্তপ্ত নিঃশ্বাস ওর পেটে গিয়ে পড়ছিল আর তে বারবার কেঁপে উঠছিল। চোখের সামনে ওর অনাবৃত নাভি দেখে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। নাভির পাশে আলতো করে একটা চুমু এঁকে দিলাম। তে শিহরিত হয়ে আমার মাথা চেপে ধরলো। আমি উঠে দাঁড়ালাম, শাড়ি গুছিয়ে দিলাম। হাতটা পেটে স্পর্শ করতেই তে হাত আঁকড়ে ধরলো। লজ্জায় নখ বসিয়ে দিল আমার হাতে। আমি আঁচলটা তের কাঁধে তুলে দিলাম। ওর থুতনি ধরে উপরে তুলে তাকালাম। তে চোখ খুলে লজ্জায় আমাকে জড়িয়ে ধরলো। তারপর দেখিনি ঘুরতে বের হলাম। আমরা এদিক সেদিক ঘুরতে লাগলাম, ঠিক সেই প্রথম দিনের মতো করে। আমরা পার্কে গেলাম, আইসক্রিম খেলাম, ফুচকা খেলাম, রোম্যান্স করলাম, তারপর বাসায় চলে আসলাম। টেকে কলেজে ড্রপ করে দিয়ে আমি অফিসে এলাম। কাজের ফাইলগুলো দেখতে দেখতে কখন যে লাঞ্চের সময় হয়ে গেল টেরই পাইনি। ঠিক তখনই রুমে উপস্থিত হলো আয়ু। আয়ু হচ্ছে আমার কলেজের পুরনো ফ্রেন্ড। আমাকে দেখে এসে শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর কত কথা। ঠিক তখনই দরজার দিকে তাকাতে আমার চোখ কপালে উঠে গেল। দরজায় দিয়ে দাঁড়িয়ে আছে, ওর হাতে একটা টিফিন বক্স। তের এক মুহূর্তের জন্য মনে হলো মেয়েটার গলা টিপে ধরবে গিয়ে। না, এটা করা যাবে না, এমনিতে এটা অফিস, আর এখন যদি আমি কিছু করি তাহলে ওনার মান সম্মান ক্ষুণ্ণ হবে। এই ভেবে তে আর কিছু করলো না। আমি একটু অবাক হয়ে বললাম, আরে তে তুমি? তে গুটি সুটি পায়ে রুমে ঢুকলো। আমি এগিয়ে গেলাম। তুমি এই সময় এখানেতে? আপনার জন্য ওপের খাবার নিয়ে এসেছিলাম। ও, কিন্তু তোমাকে না আমি একটু আগেই কলেজে পৌঁছে দিলাম। কলেজ থেকে ছুটি নিয়েছি। এই মেয়েটা কে যে কে? ওহ, দেখেছিস, কথায় কথায় ভুলে গিয়েছে। তে এদিকে এসো তো। তের হাত ধরে আয়ুর কাছে নিয়ে গেলাম। তেকে এক হাতে জড়িয়ে ধরে অন্য হাত পকেটে ঢুকিয়ে বললাম, এই হলো তে, আমার ওয়াইফ। আর তে, এই হচ্ছে আয়ু, আমার কলেজ ফ্রেন্ড। যে কে? তুই বিয়ে করেছিস? জানতাম না তো। সরি রে, তোর সাথে তো যোগাযোগ ছিল না, আর তোর ফোন নাম্বারটাও আমার কাছে ছিল না, এর জন্য বলতে পারিনি। মেয়েটাকে তো একদম পিচ্ছি পিচ্ছি মনে হচ্ছে, তোর সাথে ম্যাচ করছে না। আমি একটু হাসলাম, কিন্তু কিছু বললাম না। এরকম পিচ্ছি আন্ডার 18 মেয়েকে তোর রুচি দেখে আমি সত্যি অবাক হচ্ছি। যে কে এর সাথে তোকে মানায়?
তেকে দেখে তো মনে হচ্ছে ও তোর মেয়ের বয়সী, ঠাট্টা স্বরে বলল আয়ু। আমি বুঝলাম আয়ু তেকে খ্যাপানোর চেষ্টা করছে। এই মেয়েটার লক্ষণ ভালো না, কি প্যাচ লাগানোর ধান্দা আছে আল্লাহই ভালো জানে। আয়ু তুই একটু বাইরে যা, আমি পরে তোর সাথে কথা বলছি। বাবা, বউ আসতেই বিদায় করে দিচ্ছিস? আয়ু তুই ক্যান্টিনে গিয়ে বস, বুঝিসই তো স্বামী স্ত্রীর ব্যাপার। আয়ু গটগট করে চলে গেল। আমি তের দিকে তাকিয়ে দেখলাম ও লজ্জার অভিমানে মাথা নিচু করে আছে। আমি এগিয়ে গিয়ে ওর থুতনি ধরে মুখটা উঁচু করলাম। বাহ, বেশ লাগছে তো। সূর্য আজ কোন দিকে উঠলো বলো তো? মানে মানে তুমি আজ আমার অফিসে, এই প্রথম আমার অফিসে এলে। তোমাকে কি দিয়ে শুভেচ্ছা জানাই বলো তো? তে মুখ গোমরা করে বলল, আপনার শুভেচ্ছা দেওয়া লাগবে না। এসে যা দেখলাম তাতেই বুঝে নিয়েছি কতটা ভালোবাসেন আপনি আমায়। এমন সময় এভাবে হুট করে আসা আমার ঠিক হয়নি, এটার জন্য আমি দুঃখিত। আমি তার দুই কাঁধে দুই হাত রাখলাম। বুঝতে পেরেছি আমার বউটা আমাকে ভুল বুঝছে। আই লাইক ইট, বাট মাই ডিয়ার ওয়াইফ, তোমার ধারণাটা কিন্তু একদম ঠিক না। বুঝতেই তো পারছি। আরে বোঝো না কেন জান, ওই মেয়েটা একটু গায়ে পড়া স্বভাবের। তো উনি আপনার অফিসে এসেছেন কেন? অনেকদিন দেখা হয় না, তাই অফিসেই চলে এসেছে। তে কোনো কথা বলছে না, ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে। ওকে, বুঝতে পেরেছি আমার বউটা রাগ করেছে। তাহলে আগে আমার বউটা রাগ ভাঙাই। তের কোমর শক্ত করে জড়িয়ে ধরলাম, মুখটা এগিয়ে নিলাম ওর মুখের দিকে। তের ঠোঁট কাঁপছে, আমি আমার ঠোঁট ও ঠোঁটের দিকে এগিয়ে নিচ্ছি। ঠিক তখনই দরজায় সজোরে নক পড়লো। স্যার, আপনার এই ফাইলটা। কিছু বলতে গিয়ে থেমে গেলেন ম্যানেজার সাহেব। চোখ দুটো বড় বড় মার্বেলের মতো করে তাকিয়ে রইলেন। হোয়াট দ্য কি ব্যাপার ম্যানেজার সাহেব, ম্যানার্স তো ভুলে গিয়েছেন আপনি? ততক্ষণে আমি এতে স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি। তে লজ্জায় মাথা নিচু করে এক কোণে দাঁড়িয়ে রইল। সরি স্যার, আই এম রিয়েলি সরি। এতটা কেয়ারলেস কি করে হতে পারেন আপনি? আপনার কাছে থেকেই তো অন্যরা শিখবে, আর আপনি? স্যার, আসলে আমি বুঝতে পারিনি। স্টপ মিস্টার সোবিন, পারমিশন নিয়ে রুমে ঢুকতে হয় সেটা ভুলে গিয়েছেন আপনি? স্যার, একটা জরুরি কাজ ছিল তাই তাড়াহুড়ো করে ভুল করে ফেলেছি। আই এম সো সরি স্যার। ওকে, দেখি কিসের জন্য এসেছেন। ফাইলটা দেখে সব ঠিকঠাক করে ওনার হাতে দিয়ে দিলাম। নেক্সট টাইম যেন এরকম ভুল আর না হয়। হবে না স্যার। ম্যানেজার সাহেব মাথা নিচু করে চলে গেলেন। আসলে এরকম আচরণ আমি কখনো কারোর সাথে করি না, মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল তাই। ওনার সাথে আপনার এরকম আচরণ করাটা একদম ঠিক হয়নি। ভুল তো মানুষ মাত্রই করে ফেলতে পারে, তার জন্য আপনি এরকম খারাপ আচরণ করবেন? এটা কিন্তু ঠিক না। আসলে মাথাটা একটু গরম হয়ে গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, আপনি ওনাকে ডাক দিয়ে এখন সরি বলবেন। যথাজ্ঞা মহারানী। আমি বেল টেপ দিলাম। পিয়ন আসলো। তারপর আমি বললাম, ম্যানেজার সাহেবকে আমার রুমে আসতে বলো। মে আই কাম ইন স্যার? হ্যাঁ অবশ্যই আসুন ম্যানেজার সাহেব। আই এম রিয়েলি সরি, একটু আগে ঘটনার জন্য আমি খুবই দুঃখিত। আসলে আমার মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল, তাই আপনার সাথে এরকম ব্যবহার করে ফেলেছি। প্লিজ আমাকে ক্ষমা করবেন। স্যার কি বলছেন আপনি? এটা তো আপনি করতেই পারেন, আসলে ভুলটা তো আমারই। প্লিজ ম্যানেজার সাহেব লজ্জা দেবেন না। আসলে স্যার আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম আপনি যখন বকছিলেন। স্যার আমি এরকম ভুল আর কখনো করবো না, আমাকে মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ক্ষমা করবেন। এরপরে ম্যানেজার সাহেব চলে গেলেন। কি ম্যাডাম, এবার খুশি তো? আচ্ছা তোমার হাতে ওটা কি? টিফিন বক্স? লাঞ্চের সময় তো হয়ে গেছে, চল একসাথে করে নিই। এভাবেই আমার পিচ্ছি বউটাকে নিয়ে দিনের পর দিন কাটতে লাগলো। হঠাৎ তো একদিন এসে বললো কিছুদিন পরেই নাকি ওর এইচএসসি পরীক্ষা, খুব টেনশন হচ্ছে। টেনশন করার কি আছে জান, আমি তো আছি তোমার পাশে। আপনি শুধু আমার পাশে থাকতেই হবে, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আস্তে আস্তে তে পরীক্ষার দিন ঘনিয়ে এলো। তে সবকিছু ছেড়ে পড়াশোনায় মন দিল, যাকে বলে একদম ফাটিয়ে পড়া। আগামীকাল তে পরীক্ষা শুরু, মন দিয়ে পড়ছিল। পরীক্ষার সময় রাতে ওর পাশের চেয়ারে আমাকে বসে থাকতে হতো। যখন ওর ঘুম পেত আমার কাঁধে মাথা রেখে পড়তো, মাঝে মাঝে ঘুমিয়েও পড়তো। মাথায় বিলি কেটে দিতে হতো, তবেই তো পড়তে পারতো। ভোরে উঠে নামাজ আদায় করে আবার পড়তে বসতো, তারপর সময় হলে পরীক্ষা যেত। এই মুহূর্তে আমি তের পাশে বসে আছি, আর তেও পড়ছে। ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার ঘোর লেগে গেল। হঠাৎ কি হলো যেন, তেকে একটানে আমার চেয়ারে এনে কোলে বসিয়ে দিলাম। চুলগুলো সরিয়ে ঘাড়ে উষ্ণ কিস করলাম, তারপর ওকে ঘুরিয়ে আমার মুখোমুখি করে ঠোঁটে ঠোঁট মিলিয়ে নিলাম। বেশ কিছুক্ষণ পর ছাড়লাম। তে তখন হাঁপাত। আমি তেকে ছেড়ে ওর চেয়ারে বসিয়ে দিলাম। ইস কি যে হয় মাঝে মাঝে, কি করছিলাম এটা আমি? কাল না মেয়েটার পরীক্ষা, তখন তো আমার এই চিন্তা হয়েছিল ঠিকই, কিন্তু হঠাৎ করে। সবসময় এগুলো ভালো লাগে না আপনার? দেখছেন আমি পড়ছি আর আপনি ডিস্টার্ব করছেন। আমাকে আপনার পাশে বসানোটাই ভুল হয়েছে। হ্যাঁ
তের এই কথাটায় আমার খুব আঘাত লাগলো। জানি ভুল করেছি, কিন্তু তে এভাবে বলতে পারলো। আমি নীরব হয়ে চেয়ার থেকে উঠে পড়লাম। বারান্দায় গিয়ে নিশ্চুপ বসে রইলাম অনেকক্ষণ। ফিরে এসে দেখলাম অনেক রাত হয়ে গেছে। তে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। তেকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। মাঝখানে একটা কোলবালিশ দিয়ে পাশে শুয়ে রইলাম। না জানি কখন আবার নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে। সকালে উঠে দেখলাম তে পড়ছে। কলেজের টাইম হয়ে গেলে ওকে কলেজে ড্রপ করে দিয়ে অফিসে চলে গেলাম। দুদিন ধরে মনটা ভীষণ খারাপ। এই দুদিন রাতে তের পাশে বসিনি, বারান্দায় কাটিয়ে দিয়েছি। কেউ কিছু বলেনি। আর এদিকে তে ভাবছে, দুদিন ধরে দেখছি উনি আগের মতো আমার পাশে বসছেন না। আমি অপেক্ষায় থাকি কখন উনি আমার পাশে বসবেন, আমাকে একটু জ্বালাতন করবেন। আর উনি কিনা ল্যাপটপে কাজ করছেন। কি হয়েছে ওনার? সেদিনের কথায় কি কষ্ট পেয়েছেন? সেদিন তো আমি কথাটা মুখ ফসকে বলে ফেলেছিলাম। ওদিন তো আমার খুব পড়া ছিল, মাথা ঠিক ছিল না। আমি বিছানায় উপর হয়ে শুয়ে ল্যাপটপে অফিসের কাজ করছিলাম। তে এসে সোজা আমার পিঠের উপর বসলো। আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, তাই না? রেগে থাকবো কেন? তুমি ভুল ভাবছো তে। আপনি মিথ্যা কথা বলছেন। এই দুদিন ধরে আপনি আমার সাথে ঠিক মতো কথা বলছেন না, আমার পাশে বসছেন না। কেন বলুন তো? আরে তোমার পাশে বসলে তো তোমার পড়ার ডিস্টার্ব হবে, তাই বসিনি। আপনি জানেন আপনি আমার পাশে না বসায় আমার পড়ার কতটা ডিস্টার্ব হয়েছে? পিঠ থেকে নেমে এসে আমার সামনে বসে পড়লো। মানে এই দুদিন আমি ঠিক মতো একটু পড়তে পারিনি। আর এই দুদিন আমার পরীক্ষা খুব খারাপ হয়েছে। বারবার আপনার ওই জ্বালাতনগুলো মনে পড়ছিল। আর সেদিন ঠোঁটে চুমু দেওয়ার পর থেকে বারবার ওইটা মনে পড়ছিল। বারবার মনে হচ্ছিল আপনি আবার চুমু দিবেন। কথা শেষ করার আগেই তে আমার দুগাল জড়িয়ে ধরে নিজের ঠোঁট দুটো আমার ঠোঁটে মিশিয়ে দিল। চোখ বন্ধ করে নিলাম আমি। অনেকক্ষণ হয়ে গেছে তে আমাকে ছাড়ছেই না। একটা অজানা আবেশে যেন নিঃশ্বাস নেওয়ার কোনো প্রয়োজনই পড়ছে না আমার। দীর্ঘ সময় পর ছাড়লো। তে ঠোঁট মুছলো। এখন ঠিক আছে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, মানে মানে এখন পরে মন বসবে। কি যে ভালো লাগছে। আবার লজ্জায় নুয়ে পড়লো তে। আমি হেসে দিলাম। তাই? তাহলে তো আরেকটা দিতে হয়। এই না না, এখন আমি পড়বো, আমাকে একদম ডিস্টার্ব করবেন না। তাই? তাহলে একটু আগে যে আমার কাজে ডিস্টার্ব করলে তখন? কেন আপনার ভালো লাগেনি? লেগেছে? তাহলে ডিস্টার্ব বলছেন কেন? তোমারও তো ভালো লেগেছে, তাহলে এটাকে ডিস্টার্ব বলছো কেন? তেকে এক টানে বুকে টেনে নিলাম। কি হলো বলো? তে আমার বুকে মুখ লুকালো, তারপরে বললো, প্লিজ আর না, আমি পড়বো তো। একটু আগে যা করলে তুমি, আমি যে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তে চোখ বন্ধ করে ঠোঁট এগিয়ে দিল। আমি অপলক চোখে তাকিয়ে এলাম। কি গোলাপি ঠোঁট, নেশা ধরিয়ে দেওয়ার মতো। তে ঠোঁট কাঁপছে। আমি তাকিয়ে আছি অনেকক্ষণ ধরে। তে পিট পিট করে তাকালো, দেখলো আমি তাকিয়ে আছি ওর দিকে। কি হলো? কিছু না। আরে তাড়াতাড়ি করেন না প্লিজ, আমি পড়বো তো। ওকে, তাহলে চোখ অফ করো। তে চোখ বন্ধ করতে ঠোঁট এগিয়ে দিলাম আবার। অনেকক্ষণ ধরেই আমরা কিস করছি। ইচ্ছে করলো তেকে আজকে রাতে সেদিনকের মতো খুব করে ভালোবাসি। আমি অজানা মনে তে ঠোঁটে, বুকে সব জায়গাতে কিস করতে লাগলাম। ওর পেটে স্লাইড করতে লাগলাম, চুমু দিতে লাগলাম। ইচ্ছে করছে কাজ কর্ম সবকিছু ভুলে গিয়ে তেকে আজ রাতে খুব করে ভালোবাসি। কেউ তো মানা করছে না, আমাকে কিছু বলছে না। আমি কি তাহলে আজকে ওকে সেই গভীর ভালোবাসাটা দিয়ে দিব? পরক্ষণে মনে হলো না, এটা করা যাবে না। ওর পরীক্ষা আছে, ওকে ডিস্টার্ব করা যাবে না। কোনো মতে নিজেকে সামলে নিলাম। তারপর উপর হয়ে শুয়ে পড়লাম। ল্যাপটপে কাজ করতে লাগলাম। তে আমার পিঠে শুয়ে পড়তে লাগলো। পড়তে পড়তে ঘুমিয়ে পড়লো তে। ওকে ডাক দিলাম, কিন্তু উঠছে না। ঘুমের ঘরে কি সব বলছে। কি হয়েছে, এত ডাকছেন কেন? তুমি খাবে না? তুমি তো রাতে খাওনি। তাড়াতাড়ি উঠো, খেয়ে নাও। আপনার চুমু খেয়েছি না আমি, আমার পেট ভরে গেছে তো। আমি হেসে দিলাম। তেকে পিঠ থেকে নামালাম। শুনুন, আমি উঠতে পারবো না, আমাকে কোলে করে নিয়ে যান। কি আর করার, বউ বলেছে তাই করলাম। এত রাতে কেউ জেগে নেই, তাই তেকে কোলে করে ডাইনিং টেবিলে নিয়ে গেলাম। আমার একটুও মনে ছিল না যে এত রাতে আব্বু আম্মু থাকতে পারে। ও সরি, বলাই হয়নি। আব্বু কাজ শেষ করে দেশে ফিরেছেন গতকালই। নিচে নেমে যেতেই মাথায় বাজ পড়লো। হায় আল্লাহ, আব্বু আম্মু টেবিলে বসে আছেন, তাও আবার এত রাতে। ও ভালো হলো তোকে ডাকার আগেই তুই এসে পড়েছি। কথাটা বলে আব্বু মুখ ঘোরাতেই হা হয়ে তাকিয়ে রইলেন। আম্মু মুচকি মুচকি হাসছেন। তে আমার গলা জড়িয়ে ধরে আছে। এই, আমাকে সন্ধ্যার মধ্যে একটা চুমু খান না প্লিজ। আমি ভেবা চাকা খেয়ে গেলাম। হাত দিয়ে মুখ চেপে ধরলাম তের। চুপ করো, এসব কি বলছো? ছাড়ো না আমাকে। আরে কি করছিস, পড়ে যাবে তুমি। এটা তোকে কি বডি বিল্ডার বানালাম আমি? আসলে ও ঘুমিয়েছিল তো, ডাকতে ডাকতে উঠছিল না। রাতের খাবারও খায়নি, তাই কোলে করে নিয়ে এসেছে। তোর বউকে তুই কোলে নিবি, এটা আমাদের কি? হ্যাঁ তাই তো। ইয়ং ম্যান বি ইজি। বাই দ্য ওয়ে, তেজনা কি বলছিল সন্ধ্যায় তুই কি খেয়েছিলি? দেখে বাবা ও এটা আবল তাবল বকেছে। সাথে সাথে তুই বলে উঠলো,
আমি চুমু খেতে চাই, চুমু দিয়েছিল আমাকে। ঘুম ঘুম কণ্ঠে বলল তে। লজ্জায় আমার মাটি নিচে মিশে দিতে ইচ্ছে করছে। আব্বু আম্মুর দিকে তাকিয়ে দেখলাম দুজনেই মুখ টিপে হাসছে। আমি কোনো রকম চেয়ারে বসলাম। না, আমি এসব কিছুই খাবো না, আমি চুমু খাবো। ঘুমিয়ে ঘুমিয়ে বলছে আমার বুকে হেলান দিয়ে। আব্বু আম্মু দুজনেই উচ্চস্বরে হেসে উঠলেন। আমি তাকে কোলে তুলে নিলাম। আরে কোথায় যাচ্ছিস? আম্মু উপরে যাচ্ছি, খাবার পাঠিয়ে দিও রুমে। তাড়াতাড়ি করে ওকে নিয়ে উপরে উঠতে লাগলাম। এখানে বেশিক্ষণ থাকলে কি না কি হয়েছে আল্লাহই ভালো জানে। আরে আস্তে আস্তে যা, পড়ে যাবি তো। আম্মু আব্বু দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দিলেন। উফ, আর একটু থাকলে তো ইজ্জতের ফালুদা বানিয়ে দিত এই পিচ্ছি মেয়েটাও না। আর আব্বু আম্মুকেও তো আমার সন্দেহ হয়, এরা আমার আব্বু আম্মু নাকি আমার বন্ধু। তেকে কোনো রকম খাইয়ে দিলাম, তারপর শুয়ে পড়লাম তেকে বুকে নিয়ে। এর মধ্যে তের পরীক্ষা শেষ, এখন একদম ফ্রি সময়। তে মাঝে মাঝে নিজের হাতে রান্না করে অফিসে আমার জন্য নিয়ে আসে, নিজের হাতে খাইয়েও দেয়। হ্যালো, আমি তে। আজ আমি অনেক খুশি, পরীক্ষায় প্রথম হতে পেরেছি। সবটা উনার জন্যই। উনি পাশে থাকায় হয়তো সাফল্য অর্জন করতে পেরেছি। ওনাকে জানাই গিয়ে খবরটা। তে দৌড়ে গেল খবরটা জানানোর জন্য, কিন্তু গিয়ে যা দেখলো, আমি হঠাৎ করেই হাতে টান অনুভব করলাম। তাকিয়ে দেখলাম আয়ু। কি রে আয়ু, তুই এখানে এই সময়? জেগে, আই লাভ ইউ, আমি তোকে অনেক ভালোবাসি রে, জড়িয়ে ধরে বললো আমাকে। আমি আয়ুকে ছাড়িয়ে নিলাম। আর ইউ ম্যাড আয়ু? তুই জানিস আমি বিবাহিত, আমার বউ আছে। হ্যাঁ জানি, কিন্তু তোর বউ তো ওতেই তো পিচ্ছি, তোর সাথে যায় না, ও তোকে ভালোবাসতে পারবে না। আমি তোমাকে অনেক সুখ দিতে পারবো, আমি যতটা আনন্দ দেবো তোমাকে, ওই পিচ্ছি মেয়েটা তোমাকে তা দিতে পারবে না। তে এসে আয়ুর লাস্ট কথাটা শুনতে পেল, কান্না আটকে রাখতে পারলো না, কেঁদেই দিল। এক দৌড়ে রুমে ঢুকে পড়লো। আমি পেছনে তাকিয়ে দেখলাম তে কান্না করতে করতে দৌড় দিয়ে রুমে দিকে গেল। পেছনে ডাকলাম আমি, কিন্তু তে শুনলো না। আর হ্যাঁ, আয়ু কিন্তু আমার বাসায়, ওকে যে কে বাসায় ঢুকতে দিল এটাই আমি বুঝতে পারলাম না। তার উপর দিয়ে মেয়েটার কি সাহস, সরাসরি আমার রুমে ঢুকে পড়লো। ও জানে আমি বিবাহিত, তারপরও সজোরে একটা চর মারলাম আয়ুকে। তোর লজ্জা করে না? একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সংসার ভাঙতে চাইছি, তোর তো লজ্জা থাকা উচিত। হ্যাঁ জানি তে বাচ্চা, কিন্তু তে আমার বউ, আমি ওর পবিত্র মনকে ভালোবাসি, শরীরকে না। আর ও আমাকে মন থেকে যতটা ভালোবাসবে, তুই আমাকে ততটা বাসতে পারবি না। তোর মতো মেয়েকে আমি সারা জীবন ঘৃণা করে যাব। তেকে খুঁজতে খুঁজতে রুমে গেলাম। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, আমি ভালোবাসি আপনাকে। আপনি কতবার ছুঁয়েছেন আমাকে, আমি কি আপনাকে সুখী করে দিতে পারিনি? গা থেকে ওনাটা ফেলে দিয়ে তেগুলো বলতে থাকলো। আমি ওনাটা তুলে তের গায়ের উপর দিলাম। জান, তোমার মুখে থেকে ভালোবাসি কথাটা শোনার জন্য আমি কতটা যে ব্যাকুল হয়ে থাকি, সেটা যদি তুমি জানতে, তাহলে তুমি আজ এই কথাটা বলতে না। আমাকে আরো একবার ছুঁয়ে দেখুন প্লিজ, আমি আপনাকে ওই আয়ুর থেকেও বেশি সুখ দেব। আমি যতটা পারি আপনাকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। হাওয়া করে কাঁদতে কাঁদতে বলতে, জান ডোন্ট ক্রাই, আমি তোমাকে ভালোবাসি, তোমার মনকে ভালোবাসি, ভালোবাসি তোমার পিচ্ছি পিচ্ছি কাজকর্মগুলোকে, তোমার শরীরকে নয় জান। আমি চাই না তোমার শরীর, আমার পিচ্ছি বউয়ের ভালোবাসা চাই আমি। থেকে জড়িয়ে ধরে বললাম কথাটা। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, তাহলে আমি মরেই যাব। এই, এসব কথা মুখেও আনবে না। তাহলে বলুন, আমাকে ছেড়ে যাবেন না? এই যে নাক ধরে প্রমিস করলাম। তে খানিকটা হেসে দিল। সত্যি ভালোবাসেন আমায়? ডাউট আছে? না তা নেই। আচ্ছা, তোমার রেজাল্টের খবর কি? কয় সাবজেক্টে ফেল করেছো? হ্যাঁ, একটু দুষ্টামির ছলেই থেকে বললাম। তে আমাকে মারতে লাগলো। আপনি সবসময় বেশি বকেন। আমি ফার্স্ট হয়েছি। ও রিয়েলি? আই নো, মাই বউ অলওয়েজ ফার্স্ট গার্ল। আপনি না একটা মিথ্যাবাদী। আরে জান, আচ্ছা বাদ দাও, রেডি থেকো আছে। কেন? কেন আবার? আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ, আর একটু বড় হয়ে গেলেই তো আমাদের একটা ফ্যামিলি প্ল্যানিং করতে হবে। ফ্যামিলি প্ল্যানিং তো সেই কবে থেকেই করছি, আমি কি কোনোদিন মা হতে পারবো না? জান, এগুলো কি বলছো? আল্লাহ চাইলে তুমি 100 বাচ্চার আম্মু হতে পারবে। তাহলে তো আমরা একটা বছর ধরে চেষ্টা করেই যাচ্ছি, আল্লাহ কেন দিচ্ছে না? আমি আমার এই পিচ্ছি বউটাকে কিভাবে বুঝাবো বলুন তো? আমি তো ওকে ঠিকই আদর করেছি, গভীর আবেগ দিয়ে ভালোবেসেছি, কিন্তু অলওয়েজ প্রোটেকশন নিয়ে। আমার তো ইচ্ছে করতো একটা পুচকে সোনামণি আমাদের কোল জুড়ে আসো, কিন্তু পরে ঠান্ডা মাথায় ভাবলাম না, এর আগে এইচএসসি পরীক্ষাটা শেষ হোক, এত অল্প বয়সে ওর উপর এত বড় দায়িত্ব দেওয়াটা ঠিক হবে না। এমনিতে আমার বউটা একটু বোকাশোকা টাইপের, আমরা রুমের মধ্যে যা করতাম সেগুলো গিয়ে মা ভাবি ওদেরকে সজোরে বলে দিত, তাই মনকে বুঝিয়ে নিজেকে একটু গুটিয়ে রাখতে হয়েছিল।
কিন্তু ভাই, বাসায় যদি এত কিউট একটা বউ থাকে, মানুষ কিভাবে নিজেকে সামনে রাখবে বলুন তো? আমি তো আর সাধু সন্ন্যাসী নই, তাই আমিও কম চালাক নই। বউকে ভালোবাসতে কোনো কমতি রাখিনি, গভীর আদর ঠিকই দিয়েছি। কত যে রাত কেটেছে, রাত 1টা 2টার দিকে চুপি চুপি ফার্মেসিতে গিয়ে ওই জিনিসটা কিনে নিয়েছি। আশা করি বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি। কিন্তু আমার এই বোকা অবশ বউটা কখনো তা বুঝতে পারেনি। ও ভাবছিল এতদিন ধরে চেষ্টা করার পরেও যেহেতু বাচ্চা হচ্ছে না, নিশ্চয়ই আল্লাহর উপর নারাজ হয়েছে। ইস, আমার এই নিষ্পাপ ভোলা ভালা বউটাকে এতদিন কিভাবে বোকা বানিয়ে রেখেছিলাম। তবে আর নাটক না, আজকে আমার পিচ্চি বউয়ের অবুঝ ভাব একদম শেষ করে দেব। মাইন্ড ইট লাভার্স, তোমরা কিন্তু খুব জলদি ফুপি, আন্টি, খালা যেটাই বলো না কেন হতে যাচ্ছ। ভাবতে ভাবতে দেখলাম তে দৌড়ে ড্রেসিং টেবিলের আয়নার সামনে গেল। ড্রয়ার থেকে লুকিয়ে কি যেন একটা বের করলো। ও এসে আমার সামনে সোজা হয়ে দাঁড়ালো। উত্তেজনায় চোখ দুটো বড় বড় করে বলল, এই চোখটা বন্ধ করুন তো। চোখ বন্ধ করবো কেন? কি নতুন দুষ্টুমি মাথায় ঘুরছে শুনি? উফ, আমি যা বলেছি তাই শুনুন না, আগে চোখটা বন্ধ করুন। আমি ওর কথা মতো চোখ দুটো বন্ধ করলাম। মনে মনে ভাবছি আজ ওকে সত্যিটা বলেই দেব। কিন্তু চোখটা খোলার পর আমার সামনে যা ভেসে উঠলো, তার জন্য বিন্দু মাত্র আমি প্রস্তুত ছিলাম না। তে, তুমি প্রেগনেন্ট? তে চোখে জল চিকচিক করছে। আমার মাথাটা পুরো হ্যাং হয়ে গেল। মানে কি? আমি তো প্রতিবার থেকে প্রোটেকশন নিয়ে ভালোবাসতাম, তাহলে এটা কিভাবে সম্ভব? আমি মনের ভেতরে এই চিন্তার ঝড় সামলাতে না পেরে হাঁ করে তের দিকে তাকিয়ে রইলাম। ওকে সরাসরি কিছু জিজ্ঞাসাও করতে পারছি না। তে আমার মুখের ভৌতিক এক্সপ্রেশন দেখে ঠিক করে হেসে দিল। আমি জানতাম তুমি ঠিক এভাবেই বোকা হয়ে যাবে। তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ওভাবে বানিয়ে বানিয়ে কথাগুলো বলছিলাম। আমার চোখ বড় বড় হয়ে গেল। বানিয়ে বানিয়ে কথা বলেছিলে মানে? তে মিষ্টি করে হেসে বলল, আসলে আমি প্রায় বেশ কিছুদিন আগে থেকেই কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। কারণ গত মাসে আমার পিরিয়ড মিস হয়ে গিয়েছিল, এই মাসেও হয়নি। শরীরটাও কেমন যেন ক্লান্ত লাগতো, তাই সকালে গোপনে জিমিন ভাবিকে সব বললাম। ভাবি আমাকে এই প্রেগনেন্সি কিটটা এনে দিল। টেস্ট করে দেখার পর ভাবিকে দেখালাম, আর ভাবি আমাকে সুখবরটা দিলেন। তখনই আমি কনফার্ম হলাম যে হ্যাঁ, তুমি বাবা হতে চলেছ। কথাটা শোনা মাত্রই আমার মনের সব খটকা দূর হয়ে গেল। প্রোটেকশন যে শতভাগ সেফ না, সেটা জ্যান্ত প্রমাণ আজ আমার সামনে দাঁড়িয়ে। আমি আবেগী হয়ে আমার পিচ্ছি বউটা দিকে তাকালাম। তার জলজল করা চোখ দুটো দেখলেই বোঝা যাচ্ছে। আমি এর এক মুহূর্ত দেরি না করে তেকে এক ঝাটকে করে তুলে নিয়ে আনন্দে ঘুরতে লাগলাম। ওর কপালে চুমু খেয়ে বললাম, আলহামদুলিল্লাহ জান, আজ আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। খবরটা জানাজানি হতেই পুরো বাসায় যেন ঈদের আনন্দ নেমে এলো। আম্মু তো আনন্দে কেঁদেই ফেললেন, আর জিমিন ভাবি দৌড়াদৌড়ি করে পুরো বাড়ি মিষ্টিতে ভরিয়ে ফেল। বাবা খবরটা শুনে অফিস থেকে সোজা কেক আর ফুল নিয়ে বাসা চলে এলেন। সন্ধ্যায় বাসার সবাই মিলে এক ধামাকা সেলিব্রেশনের আয়োজন করলাম। বেলুন দিয়ে ঘর সাজানো, নানা রকমের সুস্বাদু খাবার আর হাসি গল্পের পুরো রাতটা যেন এক স্বপ্নের উৎসব হয়ে উঠলো। পরিবারের সবাই থেকে একদম মাথায় তুলে রাখলো। সব অনুষ্ঠান আর হইচই শেষ হতে হতে রাত প্রায় 12টা বেজে গেল। ক্লান্ত কিন্তু পরম তৃপ্তিতে ভরা মন নিয়ে আমি আর তে আমাদের রুমে ঢুকলাম। রুমের দরজা বন্ধ করতেই চারপাশটা একদম শান্ত হয়ে গেল। তে গিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়নার মিষ্টি চেহারাটার দিকে তাকিয়ে আমি পেছন থেকে ওকে গিয়ে জড়িয়ে ধরলাম। ওর ঘাড়ে মুখ গুজে খুব নিচু আর মাখনের মতো মিশ্রণ গলায় বললাম, অবশেষে আমার পিচ্ছি বউটার স্বপ্নটা পূরণ হলো। আমার পিচ্ছি বউটা আম্মু হতে যাচ্ছে। তে মুচকি এসে আমার হাতের উপর হাত রাখলো। আর আমার এই হ্যান্ডসাম বরটা বাবা হতে যাচ্ছে। আমি পরম মায়ে তেকে ঘুরিয়ে সোজা নিচের দিকে ফেস করালাম। ওর কোমরে হাত রেখে ওকে আরেকটু কাছে টেনে নিলাম। তের চোখে আজ কোনো লজ্জা নেই, আছে এক গভীর ভালোবাসার পূর্ণতা। তের চোখের দিকে তাকিয়ে বললাম, জানোতে, তোমাকে ভালোবাসতে গিয়ে আমি প্রতি মুহূর্তে নতুন করে তোমার প্রেমে পড়েছি। তোমার এই পিচি পিচি কাজকর্মে, তোমার অবুঝ ভালোবাসায় আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি তুমি। তে আমার খালি বুকে মাথা রেখে বলল, আর তুমি পাশে ছিলে দেখেই তো আমি আজ এতদূর আসতে পেরেছি। পরীক্ষায় ফার্স্ট হওয়া থেকে শুরু করে আমার ভেতরেই নতুন জীবন, সবকিছুর পেছনে তো তুমিই আছো। আমি ওর থুতনিটা ধরে মুখটা উপরে তুলে আনলাম। নীল আলোয় ওর ভেজা ঠোঁট দুটো যেন আমাকে আমন্ত্রণ জানাচ্ছিল। আমি নিজেকে সামলাতে পারলাম না, আলতো করে ওর ঠোঁটে ঠোঁট ছোঁয়ালাম। প্রথম স্পর্শটা ছিল ভীষণ নরম আর ভালোবাসায় ভরা, কিন্তু আস্তে আস্তে তা এক গভীর আর নেশা ব্যাকুল অনুভূতির রূপ নিল। তের হাত দুটো আমার ঘাড়ে পেঁচিয়ে ধরলো। আমাদের শ্বাস প্রশ্বাসের শব্দ আর বুকের ধুকপুকানি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। কয়েক মুহূর্ত পর ঠোঁট ছেড়ে আমি ওর কপালে গাল আর গালের ভাঁজে উষ্ণ চুমু এগিয়ে দিতে লাগলাম। তে আবেশে চোখ বন্ধ করে আমার বুকে নিজেকে সঁপে দিল।
আজ রাতে আমাদের মাঝে কোনো আড়াল নেই, নেই কোনো প্রোটেকশনের কৃত্রিম দেওয়াল। আজ রাতে আমি আমার পিচ্চি বউটাকে অনেক ভালোবাসতে চাই। আমি খুব আস্তে আস্তে ওর পরনের শাড়ির আঁচল আলতো করে ছড়িয়ে দিলাম। ভালোবাসার প্রতিটি পরশে ওর উন্মুক্ত ত্বকে ছড়িয়ে পড়লো আমার ঠোঁটের রোম। তে আমার পিঠে শক্ত করে হাত রেখে আবেশে আকুলতায় চোখ বন্ধ করে নিল। ওর নরম নিঃশ্বাসের শব্দ ঘরের ব্যাকুলতা ছড়িয়ে দিচ্ছিল। অতি সাবধানে পরম মায়ায় আমি ওর দেহের প্রতিটা কোণে আমার ভালোবাসার স্বাক্ষর রেখে গেলাম। আমাদের দেহের আর মনের এই নিবিড় মিলন যেন আজ এক অন্যরকম স্বর্গীয় অনুভূতিতে গিয়ে ঠেকলো। তেল মিষ্টি প্রতিটি অনুভূতির সাথে তাল মিলিয়ে আমি ওকে আমার গভীরে ধারণ করে নিলাম। কোনো তাড়াহুড়ো নেই, শুধু দুটো আত্মার এক হয়ে যাওয়ার এক অনাবিল পরম তৃপ্তির প্রকাশ। অনেকক্ষণ পর সম্পর্কের সর্বোচ্চ ভালোবাসা চরম শিখর পেরিয়ে যখন চারপাশ শান্ত হলো, তখন তে ক্লান্তিতে আর সুখে আমার বুকে মাথা রেখে জড়িয়ে ধরলো। আমি ওর চুলে কপালে হাত বুলিয়ে দিতে দিতে পরম মায়ায় আমার গর্ভবতী পিচ্ছি বউটাকে বুকের মাঝে আঁকড়ে রাখলাম। বাইরে তখন মৃদু হাওয়া বইছে, আর ঘরের ভেতরে আমাদের ভালোবাসার তৈরি হওয়া নতুন জীবনের স্পন্দন নিয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। হেই মাই ডিয়ার লাভার্স, তোমরা যারা এতদিন ফুপি খালামণি হওয়ার অপেক্ষায় প্রহর গুনছিলে, তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন। আমাদের জেকে আর তার বিচ্ছি বউয়ের সংসারে অবশেষে আসতে চলেছে সেই পুচকে সোনামণি, যে ওদের ভালোবাসার ঘরকে আলোতে ভরিয়ে দেবে। আজকের মতো এই মিষ্টি দম্পতির গল্পটি এখানেই শেষ হচ্ছে, কিন্তু ভালোবাসার বন্ধন কি কখনো শেষ হয়? একদম না। খুব শীঘ্রই আসতে যাচ্ছে তুমি রবে নীরবে সিজন 2। আজকের মতো গল্পটা শেষ করে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।